আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেঘের আড়ালে তুমি গল্পের ৫ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাত ১১টা বাজে। বিয়ের ধকল কাটিয়ে বাড়ির সবাই যখন কিছুটা জিরিয়ে নেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই লিভিং রুমে বোমা ফাটালো তিথি। সে সোফায় পা তুলে বসে আয়েশ করে বলছিল, উফ, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। এই সময়ে যদি এক বাটি চকলেট, চিপস, আইসক্রিম পাওয়া যেত, তবে কলিজাটা একদম জুড়িয়ে যেত। পোমা পাশে বসেছিল, সে সুযোগ বুঝে তিথির সাথে সুর মেলালো। ঠিক বলেছিস তিথি, আমারও খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু এই রাতে কে এনে দেবে? তিথি আর চোখে পাশে বসা কাবিরের দিকে তাকালো। কাবির তখন ল্যাপটপে কি যেন দেখছিল। তিথি গলা বাড়িয়ে বলল, কেন, বাড়িতে এত বড় একজন ইতালিয়ান সিও আছেন, আর আমরা আইসক্রিম পাবো না? নাকি সিও সাহেব শুধু ডলারে ডিল করেন, আইসক্রিমের ডিল বোঝেন না? সাদ্দাম, আহনাপ আর রোনা তখনও যায়নি, তারা ড্রয়িং রুমেই ছিল। সাদ্দাম ফোরম কেটে বলে, দোস্ত, বোন আর বউয়ের আবদার না করলে কিন্তু আজ রাতে তোর কপালে ঘুম নেই। তুই ইতালিতে গিয়ে কি রোমান্টিকতা সব ভুলে গেছিস? কাবির বিরক্ত হয়ে ল্যাপটপ বন্ধ করে বলল, এত রাতে আইসক্রিম দোকান খোলা নেই, কাল সকালে এনে দেব। তিথি এবার তার তুরুপের তাস চাললো। সে দীর্ঘশ্বাস পেলে আহনাফের দিকে তাকিয়ে বলল, আহনাফ ভাইয়া, আপনি থাকলে কি আর আমাকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতো? আপনি তো যেমন নাচে সেরা, তেমন মনের দিক থেকেও অনেক বড়। আপনিই পারতেন এই দুঃখিনী বোনটার ইচ্ছা পূরণ করতে। আহনাফের নাম শুনতেই কাবিরের চোয়াল শক্ত হয়ে গেল। আহনাফ বেচারা কাচুমাচু হয়ে বলল, আরে আমি তো এক্ষুনি গিয়ে নিয়ে আসতে পারি, কিন্তু কাবির ঝট করে দাঁড়িয়ে পড়ল। সে গাড়ির চাবি হাতে নিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল, কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি। কার কার লাগবে নাম বলো। তিথি খিলখিল করে হেসে উঠল, শুধু আনলে হবে না, আমরা সবাই মিলে যাব। এই মাঝরাতে ফাঁকা রাস্তায় আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। পোমা, সাদ্দাম ভাইয়া, আহনাফ ভাইয়া, রোনা আপু, সবাই চলো। গাড়িতে ওঠার সময় তিথি ইচ্ছা করেই আহনাফের পাশে বসতে চাইল। আহনাফ ভাইয়া, আপনি কিন্তু আমাকে ওই নাচের স্টেপগুলো আবার শেখাবেন। আপনার ওই যে কাঁধ ঝাঁকানো মুভমেন্টটা জাস্ট ওয়াও। ড্রাইভিং সিটে বসা কাবিরের হাত স্টিয়ারিংয়ের মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে আয়নায় তিথির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তিথি, সিটে ঠিকমতো বসো। আর আহনাফ, তুই যদি নাচতে চাস তবে গাড়ি থেকে নেমে রাস্তায় গিয়ে নাচ। পেছনের সিটে সাদ্দাম পোমার দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, দেখলে পোমা, কাবিরের ইঞ্জিনে এখন আইসক্রিমের চেয়ে বেশি আগুন জ্বলছে। পোমা ওন্নাটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে লাজুক হেসে বলল, সাদ্দাম ভাইয়া, আপনি তো দেখছি দারুণ ফ্লার্ট করতে পারেন, আপনার কথাগুলো কিন্তু আইসক্রিমের চেয়েও মিষ্টি। সাদ্দাম এবার পোমার চোখের দিকে তাকিয়ে খুব নরম সুরে বলল, আমি তো বলেছি পোমা, এখন থেকে আমাকে শুধু সাদ্দাম বলবে, আর তোমাকে আমি শুরু থেকেই তুমি ডাকার অধিকার আদায় করে নিয়েছি। তোমার জন্য আইসক্রিম কেন, আমি পুরো ফ্যাক্টরি তুলে আনতে পারি। পাশে বসা রোনার সবটা দেখছিল। সে কলেজ লাইফ থেকেই আহনাফকে পছন্দ করে, কিন্তু আহনাফ তিথির চাঞ্চল্যতায় মুগ্ধ থাকে। রোনা একটা দীর্ঘশ্বাস ফেলে আহনাফকে কোনোই দিয়ে গোতা দিল। কিরে আহনাফ, তুই কি সারা জীবন তিথির ফ্যান হয়ে থাকবি? পাশে যে একজন স্কুল টিচার বসে আছে, তার দিকে তো তোর নজরই নেই। আহনাফ একটু ঘাবড়ে গিয়ে ফিসফিস করলো, আরে রোনা, তুই তো আমাদের সবার প্রিয় বন্ধু, আর তিথি তো ছোট্ট মানুষ, ও একটু প্রশংসা করলো তাই। রোনা মনে মনে হাসলো। সে জানে আহনাফ তাকে কেবল বন্ধুই ভাবে, অথচ রোনা আজও সেই কলেজের দিনগুলোর মতো তাকে মনে মনে চেয়েই যাচ্ছে। আইসক্রিমের দোকানে ঢুকে তিথি আহনাফের জন্য ফ্লেভার পছন্দ করতে করতে বলল, আহনাফ ভাইয়া, আপনি এই ডার্ক চকলেটটা ট্রাই করুন, আপনাকে খুব মানাবে। কাবির এবার আর নিজেকে সামলাতে পারল না। সে আহনাফ আর তিথির মাঝখানে এসে দাঁড়িয়ে বলল, আহনাফ নিজেরটা পছন্দ করতে পারে তিথি, তুমি তোমার কাজে মন দাও। আর আহনাফ, তুই বাবার কোম্পানি চালাস নাকি তিথির কথায় উঠবস করিস, সেটা ক্লিয়ার কর। সাদ্দাম হাসতে হাসতে পোমার দিকে আইসক্রিমের চামচ বাড়িয়ে দিয়ে বলল, তুমি খেয়ে দেখো তো পোমা, কাবির তো আজ রাতে নির্ঘাত স্ট্রোক করবে। রোনা, তুই শুধু দেখ, আমাদের বিজনেস টাইকুন আর ইতালিয়ান সিও আজ আইসক্রিম নিয়ে কিভাবে মারামারি করে। রোনা আহনাফের প্লেট থেকে এক চামচ আইসক্রিম জোর করে তুলে নিয়ে খেয়ে ফেলল।
আহনাফের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জিং গলায় বলল, কিরে আহনাফ, কলেজের মতো আজও কি তুই শুধু তিথির কথাই শুনবি? আমার ডার্ক চকলেট কিন্তু তুই অর্ডার করবি, এটা আমার হুকুম। আহনাফ প্রথমবার একটু লাজুক হাসলো। সে বুঝতে পারল রোনা আজ তাকে তিথির থেকে সরাতে চাইছে। অন্যদিকে কাবিরের রাগী মুখ দেখে তিথি মনে মনে একটু ভয় পাচ্ছে। কারণটা সে নিজেও জানে না। আইসক্রিমের দোকান থেকে বেরিয়েই তিথি যখন রাস্তার ওপাশে বিশাল মাঠটা দেখলো, রাতের নিস্তব্ধতায় মায়াবী এক পরিবেশ তৈরি হয়েছে। আকাশ জুড়ে বিশাল একটা চাঁদ, যার রূপালী আলোয় ভিজে যাচ্ছে শহরের পিচঢালা রাস্তা আর মাঠের সবুজ ঘাস। সবাই যখন সেই ফুটবল মাঠে গিয়ে পৌঁছালো, তখন চারপাশে নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে এলো। দূর থেকে দু একটা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মাঠের এক কোনায় ঘাসের উপর শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন এক ভিখারি ছেলে। দিনের ক্লান্তি শেষে আশ্রয় খুঁজে নিয়েছে এই নির্জন মাঠে। তিথি তার লম্বা গ্রাউন্ডটা একটু উঁচিয়ে ধরে আহনাফের দিকে তাকিয়ে বলল, আহনাফ ভাইয়া চলুন, আজ কাবির ভাইয়াকে বুঝিয়ে দিন যে আপনি শুধু নাচে নয়, ড্রিবলিংয়েও সেরা। কাবির তখন রাগে নিজের জ্যাকেটের হাতা গোটাচ্ছে। সে আহনাফের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আহনাফ, তুই তিথির জন্য আজ মাঠে এসেছিস, কিন্তু ফেরার পথটা তোর জন্য খুব একটা সুখকর হবে না, মনে রাখিস। তারপর তিথির দিকে ফিরে শাসন করার সুরে বলল, তিথি, তুমি গ্রাউন্ড পুরে ফুটবল খেলবে? পাগল হয়েছ নাকি? চলো বাসায় যাই। কিন্তু তিথি কার কথা শুনে? মাঠের এক কোনায় সাদ্দাম আর প্রমা। সাদ্দাম একটা পুরনো বল খুঁজে এনে প্রমার সামনে রাখলো। সাদ্দাম খুব নরম গলায় বলল, প্রমা এদিকে আসো, শুধু দেখলেই হবে না, একটু ট্রাই করো। প্রমা ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে কাচুমাচু হয়ে বলল, সাদ্দাম ভাইয়া, আমি তো ফুটবল কখনো খেলিনি, যদি পড়ে যাই? সাদ্দাম মৃদু হেসে পোমার একদম পেছনে গিয়ে দাঁড়ালো। সে পোমার কোমরের দুপাশে হাত রেখে তাকে স্থির করলো। তারপর নিচু হয়ে পোমার ডান পাটা বলের কাছে নিয়ে এলো। সাদ্দামের হাতের স্পর্শ আর ঘাড়ের কাছে তার উত্তপ্ত নিঃশ্বাস অনুভব করে পোমা শিউরে উঠল। লজ্জায় তার ফর্সা গাল দুটো লাল হয়ে গেল। সাদ্দাম পোমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পড়ে যাবে না, আমি তো আছি, শুধু আমার পায়ের সাথে পা মিলিয়ে একটা শট দাও। পোমা সাদ্দামের এই ঘনিষ্ঠতায় এতটাই আড়ষ্ট হয়ে গেল যে সে বলের বদলে ঘাসে লাথি মারল। সাদ্দাম হেসে পোমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একটু জোরে চেপে ধরল। পোমা নিচু সুরে বলল, সাদ্দাম ভাইয়া, সবাই তাকিয়ে আছে, কিন্তু ছেড়ে দিন না। সাদ্দাম চোখ টিপে বলল, সবাই সবার মতো ব্যস্ত পোমা, দেখো রোনা কিন্তু ঠিকই আহনাফকে মার্ক করে ফেলেছে। সত্যি রোনা তখন আহনাফকে একরকম তাড়া করছে বল কেড়ে নেওয়ার জন্য। রোনা হাসতে হাসতে বলল, কিরে আহনাফ, বাবার কোম্পানির ফাইল নাড়াচাড়া করতে করতে কি রিফ্লেক্স কমে গেছে? আমি কিন্তু এই গোলটা হতে দেব না। আহনাফ বল নিয়ে দৌড়াতে দৌড়াতে তিথির দিকে তাকালো। তিথি তার গ্রাউন্ডটা এক হাতে ধরে হাততালি দিচ্ছে আর চিৎকার করে বলছে, আহনাফ ভাইয়া গোল, আপনিই চ্যাম্পিয়ন। কাবির এবার আর সহ্য করতে পারল না। সে সজোরে দৌড়ে এসে আহনাফের সামনে একটা স্লাইড ট্যাকেল করলো। আহনাফ ছিটকে পড়ে যেতেই কাবির বলটা কেড়ে নিয়ে সজোরে এক শট করলো। বলটা গোলের জালে জড়িয়ে যেতেই কাবির তিথির দিকে তাকিয়ে ঠান্ডা কিন্তু তীব্র গলায় বলল, গোলটা কিন্তু আমিই দিলাম। তিথি, এবার তুমি তোমার এই চ্যাম্পিয়নকে মাঠ থেকে তুলে নিয়ে বাসায় ফেরার প্রস্তুতি নাও। হঠাৎ তিথি জেদ ধরে বসলো। সেও একটা শট মারবে। তার পায়ে ছিল পাতলা ফিতার সুন্দর স্যান্ডেল। সে গ্রাউন্ডটা দুই হাতে একটু উপরে তুলে ধরে কোমর ঝাঁকিয়ে সজোরে একটা কিক মারলো বলটার দিকে। কিন্তু কপাল খারাপ, বলের বদলে তার পায়ে স্যান্ডেলের ফিতা হঠাৎ করে ছিঁড়ে গেল। ডান পায়ে স্যান্ডেল সজোরে ছিটকে উড়ে গেল রাতের আধার চিরে। উফ! তিথি ব্যথায় এক পায়ে লাফাতে লাগলো। কিন্তু আসল মজা হলো তখনই। ছিটকে যাওয়া স্যান্ডেলটা সরাসরি গিয়ে পড়লো মাঠের কোনায় ঘুমিয়ে থাকা সেই ভিখারি ছেলেটার মাথার উপর। ছেলেটি ধড়ফড় করে উঠে বসলো। তার চোখে তখনও ঘুমের ঘোর। সে একবার উপরে চারটার দিকে তাকায়, আরেকবার শূন্য মাঠের দিকে, আরেকবার হাতে থাকা তিথির দামি স্যান্ডেলের দিকে। হতভম্ব ছেলেটি কিছু না বুঝে কিছুক্ষণ স্যান্ডেলটার দিকে তাকিয়ে রইল।
তারপর চারদিকে মানুষ দেখে ভয়ে আর ব্যথায় হঠাৎই ভ্যাবে করে কেঁদে উঠল। সবাই এই কাণ্ড থেকে হেসে গড়াগড়ি খেতে লাগলো। কাবিরের রাগ মুহূর্তের জন্য কুকুরের মতো উড়ে গেল। সে তিথির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তিথি, তুমি গোল দেওয়ার বদলে মানুষের মাথা ফাটানো শুরু করলে। এটা কোন ধরনের পাওয়ার? তিথি লজ্জায় একদম লাল হয়ে গেল। সে ডান পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে গিয়ে ছেলেটির পাশ থেকে স্যান্ডেলটা কুড়িয়ে নিল। কাচুমাচু মুখে বলল, আরে আমি তো ভুল হয়ে গেছে। সাদ্দাম হাসতে হাসতে পোমাকে বলল, দেখলে পোমা, তিথি গোল দেওয়ার বদলে ডাইরেক্ট অ্যাটাক করা শুরু করেছে। এই জন্যই তো বলি মেয়েদের ফুটবল খেলা রিস্ক। পোমা হাসতে হাসতে বলল, সাদ্দাম ভাইয়া আপনিও না, তিথি তো ইচ্ছে করে করেনি। রুনা আহনাবকে টেনে তুলতে তুলতে বলল, এবার বুঝেছিস আহনাব, তিথি শুধু তোকে নয় গোটা দুনিয়াকে অস্থির করে রাখবে। তুই বরং আমার সাথে চল, অন্তত তোর মাথাটা সেফ থাকবে। আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।